না বর্ণে না ধর্মে ভিএলিদের একমাত্র পরিচয় তাদের কর্মে। আর আপনাদের যে শোষণটা করা হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি। কোনো সরকার থেকেই এই সমস্ত তথ্যমিত্র কেন্দ্রের অপারেটরদের কোনো মাইনে বা ভাতা দেওয়া হয় না। আমি যে কর্পোরেশন করি সেটা পলিটিক্যালি কোনো বাম ডান নেই, অল মানে লোকরানি স্টাফ মানে ড্রাইভার তারা যুক্তর মধ্যে, সেটা মেবি বিজেপি মেবি লং হতে পারে। কারণ কি আমরা উদ্দেশ্য একটা হলো কি, এমনকি আমাদের এই ভিএলি পরিবারেও আছে নানা জাতি, নানা ভাষী, নানা ধর্মের, নানা বর্ণের মানুষ, এমনকি নানা রাজনৈতিক দলেরও সদস্য আছেন। তা সত্ত্বেও আমাদের এই ভিএলি পরিবারের সদস্যদের একটাই জাত। ভিএলিদের কথায় সেটা হলো আমরা জাত ভিএলি। লড়াই আমাদের জন্ম থেকে লড়াই। যখন আমরা জন্মগ্রহণ করিনি, ভেতরে ছিলাম, বাইরে বেরোনোর জন্য লড়াই ছিল। বাইরে যখন বেরোলাম, লড়াই হলো কখন দাঁড়াবো, কখন খাবারটা আসবে। ফাইট ফর রাইট এপিসোডে সবাইকে আপনাদের স্বাগত। জীবনে বেঁচে থাকতে গেলে প্রতিটি মুহূর্ত সংঘর্ষ করে বাঁচতে হয়, আর সেই সংঘর্ষে সামিল আজ আমাদের ভিএলি পরিবারের সবাই। এই ভিএলি পরিবার এত দিন ধরে, এত বছর ধরে অনলাইন সার্ভিস দিয়ে আসছে আমাদের রাজ্য তথা দেশের সাধারণ মানুষদের। আর সেই ভিএলি পরিবারের অর্থাৎ অনলাইন সার্ভিস অপারেটরদের অস্তিত্ব আজ ঘোর সংকটের মুখে। সারা পৃথিবীতে, সারা দেশে, সারা বিশ্বে অধিকার আদায়ের দাবিতে আন্দোলন হচ্ছে একমাত্র পথ। এমন কোনো শক্তি নেই আন্দোলন ছাড়া তাদের অধিকার দাবি আদায় করতে পেরেছে। এমনকি তাদের ন্যায্য অধিকার থেকেও বঞ্চিত হয়েছে বারে বারে। তাই ভিএলি পরিবার আজ জোট বেঁধেছে। আমাদের আগের এপিসোডে আপনারা আপনাদের অনেকেই মতামত জানিয়েছেন। কেউ ভালো মতামত জানিয়েছেন, কেউ সাপোর্ট করেছেন, কেউ নেগেটিভ মতামত জানিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত যারা এই এপিসোড দেখেননি এবং যারা দেখেছেন, তাদের সবার কাছে আহ্বান, আপনাদের নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদে, জীবন জীবিকার তাগিদে একজোট হতে হবে। একজোট হতে না পারলে আজ অস্তিত্ব শেষ হয়ে যাবে। আপনারা একটা জিনিস ভেবে দেখুন, এত বছর ধরে অনলাইন সার্ভিস দিতে ভবিষ্যৎ আজ কতটা সুরক্ষিত এই সমস্ত অনলাইন অপারেটরদের। ফাইট ফর রাইট এপিসোডে আমাদের আগের দিন মিটিংয়ে আমরা পেয়েছিলাম এক লড়াকু আন্দোলনের নেতাকে, আর সেদিনই পেয়েছিলাম অল ইন্ডিয়া লোকো অ্যাসোসিয়েশন রানিং স্টাফের অর্গানাইজার এক বন্ধুকে, মনোজবাবু, যিনি আন্দোলন তৈরির কারিগর। আজ শুনবো তার মুখে ঢিসুম 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 এই ঢিসুম ঢিসুম গল্প তুলে রাখলাম আপনাদের জন্য পরের এপিসোডে। আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক করুন। এবং আজ গতবারের এপিসোডটি যতজন দেখেছেন তারা যদি ইনটু 5 অর্থাৎ 5 জন করে যদি শেয়ার করেন আপনাদের ভিএলি বন্ধুদের কাছে এবং আমাদের সাধারণ মানুষের কাছে, যাদেরকে আপনারা এতদিন ধরে নিঃস্বার্থভাবে পরিষেবা দিয়ে এসেছেন, তাদের কাছে শেয়ার করুন। কারণ আন্দোলন তৈরির প্রথম ধাপ বলছে যে জনগণকে সামিল না করতে পারলে কোনো আন্দোলনই বৃহৎ আকার নিতে পারে না। তাই সাধারণ মানুষকে আমাদের সাথে নিতে হবে। সাধারণ মানুষের মধ্যে এই ভিডিওটা শেয়ার করুন, আমাদের ভিএলি বন্ধুদের কাছে শেয়ার করুন। 500 × 5, 1000 × 5, আপনারা যদি প্রত্যেকে 5 জন করে শেয়ার করেন তাহলে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে ভাবুন। আজ যদি জনগণ আমাদের পাশে আসে, আর যদি সমস্ত ভিএলি পরিবার আমাদের পাশে আসে, তাহলে আমরা আন্দোলনটাকে আমরা সর্বতোভাবে সর্বতোভাবে আমরা সফল করতে পারি এবং আমাদের ন্যায্য অধিকার দাবি আদায়ের দাবিতে আমরা অনেক ধাপ এগিয়ে যেতে পারি। তাই চলুন আজ মনোজবাবুর মুখে শুনি। আমি কেন বলছি, ওগুলোর থেকে আপনি কিছু হয়তো শিখতে পারবেন, মানে বুঝতে পারবেন যে আপনাদের অবস্থানটা কোথায়। একটা হলো যে আপনারা শিক্ষিত, অনেক অ্যাডভান্টেজ আছে, আপনারা খুব হাইটেক আর টেকসেভি লোক, ফলে গভর্নমেন্টের পলিসি, গভর্নমেন্ট কী করতে চাইছে, এডুকেশন দিকে সেই সুবিধা আছে। তার সঙ্গে সঙ্গে আবার অনেকগুলো মাইনাস পয়েন্টও আছে। আগে যে সরকার ছিল বা তখন যে পলিটিশিয়ানদের যে লেভেল ছিল, অনেস্টি লেভেল বা মানসিক লেভেল, এখনকার পলিটিশিয়ান বা গভর্নমেন্টের পলিসি অনেক পার্থক্য। আমি যে কর্পোরেশন করি সেটা পলিটিক্যালি কোনো বাম ডান নেই, অল মানে লোকরানি স্টাফ মানে ড্রাইভার তারা যুক্তর মধ্যে, সেটা মেবি বিজেপি মেবি লং হতে পারে। কারণ কি আমরা উদ্দেশ্য একটা হলো কি, আমাদের ওয়ার্কিং কন্ডিশন, আমাদের স্ট্যাটাস আমাকে ডেভেলপ করতে হবে। আমার অধিকারটা আমি দিই, আমি ইলিগেল চাইছি না। আপনার কথাটাই লিখে আমি তুই লাল ঝন্ডা সোজা ইচ্ছা করো,
কিন্তু পথ চলতে চলতে আমাদের যে সেক্রেটারি জেনারেল তাও বলেন, তিনি হল রাজেন্দ্র প্রসাদের ভাগ্নে আর কি, সে আমাদের যে সেক্রেটারি জেনারেল এমএন প্রসাদ, সে বলছেন যে তুমি লাল ঝান্ডা যা ইচ্ছা করো, আমাদের সেভাবে কোনো ডিসক্রিমিনেশন, নো ফ্যাসিনেশন, কিন্তু তুমি যেটা করতে চাইছো, তোমার যেটা উদ্দেশ্য, যেরকম যেটা রামকৃষ্ণদেব বলেছেন, তুমি আল্লাহ বলো, রাম রহিম যা ইচ্ছা বলো, তোমার উদ্দেশ্য হলো মুক্তিদান, নিজেকে ডেভেলপ, যে পথে গিয়ে করবে করো, কিন্তু আমাকে এই পথ চলতে চলতে আমি দেখে নেব কে সত্যিই আমার কথা বলে, কে আমাকে সত্যি পথ দেখিয়ে নিয়ে যাবে, তখন শিব সেই পথে যায়, তখন চলতে চলতে বুঝে যাবেন যে এ সত্যি আমার সঙ্গে থাকবে। তো আমি ওই অরিম্বাকে বলছিলাম, আপনি প্রথম নো ডিসক্রিমিনেশন, অল আর ওয়েলকাম, খোলা দরজা আছে আপনার, আপনি হলো শ্রমিক, আপনি কোনো ভাববেন না যে আমি শ্রমিক নই। যেরকম হ্যাঁ আপনার আইটি সেক্টরের আবার বলতো, এখন শ্রমিকের সংজ্ঞা বদলে গেছে অনেক, এখন তো ড্রাইভাররা গাড়ি দিতে চালান, এখন তো দিল্লি মেট্রো শুরু হয়েছে উদার ড্রাইভার। অর্থাৎ এই অটোমেশন আমরা খুব গর্ব করতে পারি, অটোমেশন আমাদের জন্য আসেনি, বিজ্ঞান যতটা আসে আমার জন্য কর্পোরেটের জন্য বেশি আসে। ভারতবর্ষে রেল ইংরেজরা চালু করেছিল আপনার দেশে আমার দেশে উন্নতি করার জন্য না, ওদের চুষণ করা, প্লান্ডারিং করা, লুটে পুটে তাড়াতাড়ি যাতে নিয়ে যেতে পারি, আর দেশটাকে যাতে আমি চালাতে পারি, খুব করতে পারি, অর্থাৎ আমার সোলজার নিয়ে যেতে পারি, দুটোই উদ্দেশ্য। এখন লুণ্ঠনটা তাড়াতাড়ি করতে পারি, আর কোনো জায়গায় কোনো আন্দোলন তাড়াতাড়ি করতে পারি, যার জন্য ভারতবর্ষের পোর্টগুলো বেশি কানেক্ট করেছিল। ভারতবর্ষে তুলা ওদের চাষ করতে পারে, কিন্তু করে না। আমাদের দেশে এই যে বিদর্ভে যে লাখ লাখ প্রত্যেক দিন যে লোক মারা যায়, প্রত্যেক দিন ভারতবর্ষের সব কৃষক মারা যায়, আমরা জানি না, কারণ ওটা কর্পোরেট আমাদের নিউজ পেপার জানায় না, সেটা আপনি জানতে পারেন প্রত্যেক দিন মারা গেছে। সেটা হলো পি সাইনাথের যদি ওয়েবসাইট আছে, পারি বলে একটা সংস্থা, পি সাইনাথের বই, একটা বিখ্যাত বই আছে, এভরিবডি লাভস এ গুড ডগ। তারপর প্রত্যেক দিন কৃষক মারা যায়, হ্যাঁ, সেটা কিন্তু জানতে পারেন, কারণ কর্পোরেটের জন্য। তাহলে হলো যে এই যেটা বলছিলাম যে শিক্ষিত লোকরা আপনারা আসছেন, কিন্তু আপনাদের যে শোষণটা করা হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি। আমার ধারণা কি ওই লাল পার্টি গেলে, সবুজ পার্টি গেলে, ওর কাছে গেলে আমরা একত্রিত হচ্ছিল, নানা রকম আমাদের মানে কোনটায় গেলে হবে না। তো আপনারা প্রথমে হতে হবে যে একত্রিত হতে হবে, কিন্তু এটা খুব কঠিন কথা, মানে বলা যেত সহজ, আমরাও এত বছর ধরে করতে পারছি না। তার মধ্যে কি আবার ইন্টারনাল লড়াই থাকে, কারণ আবার ওই সরকার পক্ষ বলুন বা যারা বিরোধী পক্ষ, তাদের মধ্যে আপনার বিষ ঢুকিয়ে দেবে, আপনার ভাঙার চেষ্টা করবে। আপনি বলছে ও বাবা মনোজদা খুব ভালো কথা বলছে, তাহলে মনোজের ফলোয়ার হয়ে যায়, কিন্তু আমি তো পাক্কা ধান্দাবাজ লোক। তো আপনাকে কিন্তু চলতে চলতে শিখে যাবে যে সত্যি কে বলে, বা আপনার অভিজ্ঞতা হয়ে যাবে। এই জন্য আপনার প্রথম কথা হলো ভালো যারা লিখতে পারে, ড্রাফটিং করে। আপনি যখন ডেপুটেশন দিতে যাবেন কম কথা নয়, কারণ বেশি দিনও তো পড়ে না, তো আপনার ড্রাফটিং করতে হবে, আর তার সঙ্গে এডুকেট করতে। এডুকেট মানে কি, আপনার এডুকেশন কম আছে জানি না, আপনার ট্রেড ইউনিয়নের জন্য যা এডুকেশন দরকার, কোনটা বললে পাবলিক খাবে, কোনটা বললে লোক জাগবে, সেটার জন্য আপনার লিফলেট করতে হবে। সবাই অনেক কিছু জানে, কিন্তু অনেক কিছু জানে না। এবার লোকের মাসের কাছে, কারণ মাসের সাপোর্ট না পেলে সবসময় খুব মুশকিল হয় না। আপনি কি টেকনিক্যাল জানেন না, আপনার রুল জানতে হবে। সেটাতে বারবার বলছি, ওই যে আপনি স্টেট গভর্নমেন্ট ধরবেন না, সেন্ট্রালকে ধরবেন না, সিএসসিকে ধরবেন, তাহলে একবার ড্রাফটিং করতে হবে, কারণ এটা আস্তে আস্তে পরবর্তী লিগালের দিকে যাবে। একটা তো প্যারালালি মাস, কারণ লিগালে যদি আপনি উইনও করেন, আপনি যদি না লড়াই মাস নিয়ে যেতে পারেন, ওটা ইমপ্লিমেন্ট করা যায় না, ওই রুলই থেকে যাবে, বই থেকে যাবে। রুলকে ইমপ্লিমেন্ট করার জন্য মাস দরকার, আমাদের ট্রেড ইউনিয়ন তাই অনেক রুল আছে, তো আপনি এই ডেস্ট দিতে হবে, কিন্তু প্র্যাকটিক্যাল করতে পারি না, কারণ কি মাসের অ্যাওয়ারনেস না থাকলে। যতক্ষণ 10টা লোক অফিসের কাছে নিয়ে যাবেন, প্রথমে 10 পিস যাবেন না, দেখা হবে না, প্রথম রিকগনাইজ না, হ্যান না, দেখা করা হবে না। যখনই আপনি বাইরে দেখে গেলেন, ও তখন ইন্টেলিজেন্সের লোক থাকে, ভিজিলেন্সের লোক থাকে, স্যার বাইরে কিন্তু স্যার 100 লোক আছে, ওরা কিন্তু ট্রেন বন্ধ করে দেবে, তখনই। সেই জন্য আপনার স্ট্রেংথ সবসময় দেখাতে হবে। তা শুধু নলেজ দরকার অবশ্যই, কিন্তু নলেজ সঙ্গেই আপনার ম্যান পাওয়ারটা দরকার, কারণ মাথা কাউন্ট করতে হবে। তো আপনি অবশ্যই যেটা করবেন হলো এডুকেট করা, অর্থাৎ কেন আমরা করছি, আমাদের কেন আমরা পাবো, তার জন্য কি লোককে বোঝাতে হবে। আমাদের নিজের লোককে পড়ছে ধারণা নেই, আমার সঙ্গে এই এগ্রিমেন্ট হয়েছিল, তো তুমি আমাকে বলে আমার থেকে এই টাকা নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাকে দিল, তুমি প্রজেক্টের নাম কী দেবে সেমন দেখা দরকার নেই। তাহলে তুমি আমাকে বিচার পাস করলে, আজকে আমার এই যে 8 বছর 10 বছর চলে গেল, আমার যৌবন চলে গেল, এটা কষ্ট করে আমি আর্নিং করতে পারছি না, এই গ্যারান্টি কেউ কেন দিচ্ছ না? এই যে তুমি ব্রিচ অফ ট্রাস্ট বা ব্রিচ অফ কন্ট্রাক্ট, অর্থাৎ চুক্তিভঙ্গ বা শর্তভঙ্গ, এর পেনাল্টি কী হবে? তো সেই জন্য তো লিগাল অ্যাসপেক্ট দেখবেন, কিন্তু ট্রেড ইউনিয়নের যে আপনারা পদক্ষেপ করবেন, তার আগে তো মাস জোগাড় করবেন। আর মাস জোগাড় করার জন্য ওই অ্যাওয়ারনেস, শিক্ষিত মানে যারা ড্রাফটিং তৈরি করা, লিফলেট তৈরি করা এবং হোর্ডিং তৈরি করা। যেদিনকে আসবেন আপনি বারবার করবেন, কারণ সবাই তো আল্লাহ আপনাকে শুনতে যাবে না, কী হলো আপনি লোককে লিফলেট দিলেন। কারণ যদি হয়, তো লোকের যদি অ্যাওয়ারনেস হয়, সেটা আপনার অনেক কাজে দেবে, কারণ লোকে ভাববে, কারণ কি তার পরিবারও তো লোক দেখতে পাচ্ছি, মানে খুব খারাপ লাগে, একটা ছেলে
ধরুন আপনি চাকরি বাকরি ছেড়ে দিয়ে বা চাকরি অন্য জায়গায় চেষ্টা করলেন, এখানে করলেন, এবার আপনার আস্তে আস্তে রোজগার কমে যাচ্ছে, আপনার তো বার্ডেন বেড়ে গেছে, আপনার বাচ্চা কাচ্চা থাকতে পারে, মা বাবা থাকতে পারে, এলিং প্যারেন্টস থাকতে পারে, মানে থাকতে পারে, তাহলে আপনার সে সময় খুব দরকার, সেই সময় গভর্নমেন্ট আস্তে আস্তে, এটা অ্যাকচুয়ালি নোংরামি হচ্ছে পলিটিক্যাল নোংরামি, যার জন্য ও সবাই ওই গদি থাকার জন্য লড়াই, নাহলে কিন্তু অসুবিধা ছিল না। আর যেই জিনিসটা ও বিএসকে নিজে দিয়ে করাচ্ছে সেটাকে আপনাদেরই করাতে পারতো। এবার কী হচ্ছে কি, আমার উদ্দেশ্য হল কি যে আমার যারা পেট ডগ আছে তাদেরই দেবো, তাহলে আমি তার শিকার। আমি কিন্তু কারোর অ্যাফিলিয়েশন নিয়ে যাইনি, আমার কোনো ছিল না, আমি নন পলিটিক্যালি আপনারা নিয়েছিলেন, আপনার নিজের ক্যারিশমাতে আপনার যে ইয়ে ছিল, হিডলি ছিল, আপনারা নিয়েছিলেন, তা আপনাকে কিন্তু সুযোগটা দিতে পারতো যে তুমি বিএসকে করো, একে দিয়ে করো, ঠিক আছে, এটা করলো না, তার মানে কি আমার ইয়ে না, তুমি আমাকে পেট ডগ তৈরি করতে চাও, তো বারবার বলি পেট ডগ হবে না, সে হোয়াট এভার মে বি পলিটিক্যাল কারণ, আমি বারবার বলি আমাকে স্বাধীনভাবে চিন্তা করতে না দেন, আমাকে স্বাধীনতা না দেন, সে যে দলই হোক আমি করবো না। তো উই ওয়ান্ট টু বি পেট ডগ, উই ওয়ান্ট টু স্টেট ডগ অলওয়েজ, যখনই আমার স্বার্থ হবে আমি কুত্তার মতো আমি চিৎকার করবো একদম। সেই জন্য আমরা বলি আপনার অ্যাফিলিয়েশন আমার দরকার নেই, আমার গভর্নমেন্টের আমার রিকগনিশনের দরকার নেই, তার জন্য আমরা জিতে আছি। কারণ যখনই পেট ডগ হবেন, আর পেট ডগ হলে মুশকিল কী হলো কি, ওই গলায় আপনার দড়ি লাগিয়ে দেবে, ভালোভাবে খাবার দেবে, কিন্তু আপনার নিষ্কণ বলার সুযোগ থাকবে না, অর্থাৎ ও যেটুকুই বলতে বলবে, যেটুকুই আপনাকে চিৎকার করতে সেটুকুই করবেন, বাকি সময় আপনি ওই খাঁচার ভিতরে থাকবেন, সেটা আপনি হতে চান। সেই জন্য আমি বারবার বলি যে ওরা ইন্টেনশনালি পলিটিক্যালি ভিক্টিম আছে, পলিটিক্যালি ভিক্টিম। আমি যেটা আমার যেটা কথা বলে বুঝেছি, কারণ এটা নতুন ওদের দিচ্ছিল, ওই যে ওই জায়গাটা ওদের দিতে পারতো, কারণ কি ও তৈরি করবে ওই ক্লাবের চাঁদার মতো, তোমাকে 50,000 দিলাম, তুমি সবসময় আমার হয়ে থাকো, সে পাড়ার ওই প্রমোটারদের টাকা নিয়ে বলো, ওর টাকা নেওয়া বলো, ওই ওইল তৈরি করা, অর্থাৎ সব পেট ডেক তৈরি করা, সেটা আর আপনার হবে, যা হতে চাও চলে যাক, কোনো দরকার নেই। 37,000 10% লোক, 37,000 10% মানে 3,700 লোক, মানে তো ভেঙে দেওয়া যাবে অ্যাকচুয়ালি। এবং শুধু তাই না, আমরা পলিটিক্যালি চেঞ্জও করে দেবো। এই পলিটিক্যাল আপনি 37,000 লোক আমি ধরছি না, আমি 10% ধরেছি, তাদের ফ্রেন্ড সার্কেল, তাদের ফ্যামিলি ধরুন, সেটা নয়, কিন্তু আমরা শিখতে আমরা তো এটা ক্যাম্পেনিং অন্যভাবে করতে পারি। তো সুতরাং আপনি তো ভুল জায়গাটাকে আপনি ইউটিলাইজ করতে পারলেন না, দ্যাট ইজ দে আর নট পলিটিক্যালি এডুকেটেড। আপনি এডুকেটেড এতগুলো ছেলেগুলোকে আপনি আবার রাইভাল বানিয়ে ফেললেন, আপনি তাদের ইউটিলাইজ করতে পারলেন না, তাদের ফেভারটা নিতে পারলেন না, উল্টা আপনি রাইভাল করলেন। তা আজকে ধরুন আজকে আবার আমাকে বিএসকে দিলাম, আমি খুব ভালো, আজ ভালো লাগছে, কিন্তু কালকে তো গ্যারান্টি নেই, কালকে আমাকেও পাল্টি করতে পারে, দিতেই পারে, তো ধান্দাবাজ তো, ঠিক ধান্দাবাজ তো। তা সুতরাং আমি আজকে বললাম না আমি আপনার সঙ্গে যাবো না, কালকেও জানে না যে এই লোকটা তাদের পাল্টি খেয়ে যাবে, সেটা পলিটিক্যালি অনেক ক্ষেত্রে আপনার আমার হচ্ছে আমার বোঝা যায় পাল্টি খেয়ে। তো সুতরাং আমি যেটা বলছি যে ওই বিএসকের সঙ্গে আমার কোনো লড়াই নেই, আমার কথা হলো তোমার অ্যাজ পার এগ্রিমেন্ট, অ্যাজ পার কন্ট্রাক্ট, তুমি আমাকে এই ফেসিলিটি দেবে, এই আর্নিংয়ের সুযোগ দেবে, এই স্পেস দেবে, তুমি আমাকে দিয়েছো কিনা দেখো, তুমি আগে লিগাল অ্যাসপেক্ট হবে। তার সঙ্গে সঙ্গে প্রথমে হলো লিগাল করতে গেলে তার কোনো প্রসিডিওর থাকে। কালকে আমার মনে হলো যে আমি এটা গিয়ে মামলা করে দিলাম, হয় না, আগে প্রসিডিওর কি আপনাকে লিখিত দিতে হবে, লিখিত দেওয়ার পর তার রিমাইন্ডার দিতে হয়, চেজিং করতে হয়, ফার্স্ট রিমাইন্ডার, সেকেন্ড রিমাইন্ডার দিয়ে তারপর কোর্টকে বলতে হবে যে এবার লিগাল নোটিশ পাঠাবো যে আপনাকে আমি এই ডেটে এই ব্যাপারে আমার গ্রিভেন্স জানিয়েছিলাম, হোয়াট এভার ইজ দ্য ডেভেলপমেন্ট, কী ডেভেলপমেন্ট হয়েছে, আপনি কি ব্যবস্থা নিয়েছেন। যদিও করসপন্ডিং ওর উত্তর থাকে না আপনাদের এগ্রিমেন্ট এই সময় শেষ হয়ে গেছে, এই পরে এই করেছিলাম, ও কী আছে তো জানাবে আমাকে পেন অ্যান্ড পেপারসে, না বাধ্য। এবার যদি না জানায় তারপর আমি একবার দুবার রিমাইন্ডার দিয়ে তারপর কোর্টকে গিয়ে বলবো স্যার আমরা এই লিগাল নোটিশ দিলাম যে অফেন্ডার যে আমার করেছে, যার সঙ্গে কন্ট্রাক্ট হয়েছিল তাকে আমি লিগাল নোটিশ পাঠালাম, দিস ইজ দ্য প্রসিডিওর। নাহলে আপনি কোর্টে গেলে কোর্ট বলবে তার আগে কী প্রসিডিওর করবেন। তো এইগুলো আপনার করতেই হবে। এই করতে করতে যেটা হবে, এর মধ্যে আপনি অর্গানাইজেশন তৈরি করে নিন, একটা ছোট্ট করে অর্গানাইজেশন, অর্থাৎ মানে অ্যাডহক কমিটি করে নিন। সেটা বাকি অন্য যখন ট্রেড ইউনিয়ন স্ট্রাকচার তখন তো অনেক কিছু ব্যাপার, যেমন পয়সার ব্যাপার হবে, তার অডিট হবে চার্টার অ্যাকাউন্টে দিয়ে, সেটা তো অনেক পরে ব্যাপার। তার আগে মোটামুটি একটা কমিটি ধরুন, ওকে অ্যাডহক ও প্রেসিডেন্ট, ও সেক্রেটারি, দুজন ট্রেজারার, নমিনাল একটা ফিস করুন, কারণ আপনার খরচা আছে, বাজার দূর থেকে আসবে, তাদের খাওয়া ইয়ে, কারণ এটাকে আপনি কালেকটিভলি করলে কী হয়, আপনি অন্যায় করতে পারেন, আপনার করলে কী হবে, খরচা কম হবে, ডিস্ট্রিবিউশন ভালো, এটাও করতে পারেন, সেটা আপনারা কীভাবে করবেন। কিন্তু দুটো আপনার যেটা করতে হবে, প্রথমে হলো অর্গানাইজেশন স্ট্রাকচারটা সুন্দর করে বলতে হবে, করে কী কী আপনার পয়েন্ট, ড্রাফটিংটা সুন্দর হওয়া দরকার, কারণ ড্রাফটিং যেন এত ডেটাইল বুঝতে পারি কী বলতে চাইছেন, অত কিছু লেখা তো পড়ার সময় যেমন দেবেন। এবং যখন আপনি কথা বলবেন ওদের রিপ্রেজেন্টেটিভ যাকেই দিক, সে পিআরও হোক বা লিগাল হোক যেই দিক, তার সঙ্গে আপনাদের লোক যে যাবে সে যেন ওয়েল মানে কনভার্সড উইথ দি সাবজেক্ট, এবং তার একটা সুন্দর লিখিত বানানো করে রাখুন, ভালো উপস্থাপনা করতে পারে এরকম একটা। হ্যাঁ ভালো বলতে তো হবে, আপনাদের খুব টু দ্য পয়েন্ট বলতে হবে। আপনি একদম ক্রনোলজিক্যালি একই ঘটনা পারেন, আমরা 2005 এই করেছিলাম, 2006 হলো যেমন বলছিলেন,
2009 এই হলো, গভর্নমেন্ট এসে বললো 44,000 দাও, তারপর বললো না, তারপর বললো এর পরপর ক্রনোলজিক্যালি জিনিস সাজিয়ে নিন, যাতে ড্রাফটিং করতে সুবিধা লোক বুঝতে পারে, এবং যাকে দেবেন সে অ্যাট এ গ্ল্যান্স যেন বুঝতে পারে হ্যাঁ যে ব্যাপারটা এই। সে তো অত সময়, আপনাকে অত সময় দেবে না, সে 10 মিনিট সময় দেবে একটা, তো 10 মিনিট সময় আমরা তাকে ব্রিফিং করে নিতে হবে, হ্যাঁ আমি এইভাবে বলবো। তো এই ব্যাপারে যে ভালো ওয়েল কনভার্স জানেন যে নলেজ, সেটা তৈরি করে দিতে হবে, এরকম ব্যক্তি তৈরি করতে হবে। আর কিছু লোক কেউ ভালো বলতে পারে, কেউ ভালো ড্রাফটিং করতে পারে, তো কেউ ভালো অর্গানাইজ করতে পারে, লোকে কনভিন্স করতে পারে, তো এই নিয়ে হয় ইউনিয়ন। কিছু লোক নীরবে খালি ড্রাফটিং করে যায়, আমি ও বলতে পারে না, কিন্তু হি ইজ দ্য গ্রুপ সে আরও সে আসল ড্রাফটিংটা করছে, তাকে দিয়ে যদি বলেন চাঁদা তুলে নেয়, সে চাঁদা তুলতে পারবে না। তো সেই জন্য আপনি এক একজনকে বেছে বেছে সুন্দর সুন্দর দায়িত্ব দিন। ও ট্রেজার কালেকশন ভালো কনভিন্স করতে পারে, কেউ আর কালেকশন করতে পারে না, তো সেই লোককে বেছে বেছে সুন্দর একটা অর্গানাইজেশন স্ট্রাকচার তৈরি করুন। আর তারপরে ফ্লেক্স, আপনারা তো ভালোই জানেন, ফ্লেক্স তৈরি করা, লোকের যেটা তৈরি, সেটা নিয়ে গিয়ে যখন র্যালি করবেন, আর সবসময় কী করবেন, ভেরি নন ভায়োলেন্স ওয়ে। কারণ প্রথমে আমার লোকের সিম্প্যাথি আদায় করতে হবে, যখন আস্তে আস্তে আমি গেন স্ট্রেন্থ করব তখন হয়। প্রথমেই গিয়ে আমি ভায়োলেন্স করে স্ক্যাটার্ড করে দিলাম, ওটাকে নষ্ট না, প্রথমে অ্যাক্স ডিসিপ্লিন ওয়েতে, মানে গান্ধিয়ান ওয়েতে চলুন, তারপরে ওটা আস্তে আস্তে মোমেন্টাম হবে, লোক তখনই বুঝবে যে আমি কতদিন করবো, সেটা সময় বলবো। কিন্তু প্রথমেই ভেরি ডিসিপ্লিন, কারণ একটা অর্গানাইজেশনের ডিসিপ্লিন দিয়ে অর্গানাইজেশন নিয়ে যায়। কারণ প্রথমে রাতারাতি কিছু হবে না, কারণ কোনো কিছু রাতারাতি আসেনি, কারণ লড়াই করেই আসবে। এই জন্য আপনারা যেরকম ডিসিপ্লিন, ও যারা খুব কিছু লোক আছে খুব মানে কী বলবো, খুব প্রোঅ্যাক্টিভ, মানে খুব মানে ভায়োলেন্ট হয়ে যায়, মানে ভায়োলেন্ট না, খুব বেশি মানে কী বলবো ওটাকে বলে, খুব মানে আন্দোলনবাদী, মানে রাতারাতি কোনো কিছু করে ফেলবে, সেসব লোকদের সাবধান, কারণ দে আর এজেন্ট অফ দি হতে পারে। সেজন্য আমার বেশি আমার একটু ভাব দরকার নেই ভাই, খুব মারাত্মক লোক সব, মানে কোথায় গিয়ে ও কী করবে, এরকম কথাবার্তা বলবো, আপনার খুব গরম গরম খাওয়া দেবে, গিয়ে আপনার পুরো ব্যাপারটাই বাঞ্চাল করে দেবে, বলে না তোমার মতন এত অ্যাক্টিভ আমার লাগবে, প্রোঅ্যাক্টিভ লাগবে না, অ্যাক্টিভ হও কিন্তু প্রোঅ্যাক্টিভ না। কারণ এই সিচুয়েশান একটা সুন্দর একটা আন্দোলন তৈরি হচ্ছে, বা একটা কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, এখানে সে অফিসারের সামনে গিয়ে উল্টো পাল্টা বলে দেওয়া, তাদের তো অসুবিধা, এখন বুঝতে পারছি সে কী বলছে, তাকে সুন্দর কাউন্টিং করাটাই বুদ্ধি জিনিস। ওই দিয়ে আমি গিয়ে গরম গরম কথা বললাম, দিয়ে পুরো বাঞ্চাল হয়ে গেল, বেশি প্রোঅ্যাক্টিভ লোক, বেশি আন্দোলন আমার দরকার নেই। সেই জন্য এইসব লোকদের, খুব ঠান্ডা মাথার লোক যারা খুব বলতে পারে, তাদের নিয়ে যাবেন। আর আপনি লাগাতার প্রোগ্রাম রাখবেন, কী কী চুক্তি হয়েছিল বা গভর্নমেন্টে কী ল হচ্ছে, আপনি দুটো গ্রুপ করবেন। একটা হলো জেনারেল, আপনারা যারা বিএলই মেম্বার্স হচ্ছে হয়ে গেল। আরেকটা হলো কি স্টাডি গ্রুপ, যেখানে আপনি লিগ্যাল সাইটগুলো, মেটেরিয়ালগুলো ওখানে ওই গ্রুপে থাকবে, সবাই ওখানে থাকে না, সবাই পড়াশোনা করে না আমি জানি, ও আমি সেই জায়গাটাতেই যাচ্ছি, সেই জায়গাটা স্টাডি গ্রুপে সব মেটেরিয়ালগুলোকে কালেক্ট করে, ডেট অফ টাইম, তার সঙ্গে যদি পেপার, যদি রুল থাকে, রুল কী আছে, রুল কন্টেন্টস কী আছে আপনি লিখে রাখেন, এখন তো রুলসটা লিখে রাখেন, এই রুলের থেকে এই হয়েছে, তার সঙ্গে কী কী গেল, তার সিনপসিস সংক্ষেপে কী কী পয়েন্ট হয়ে গেল। এবার তারপর থেকে গভর্নমেন্ট আবার নতুন কিছু অ্যামেন্ডমেন্ট যদি করে, সেটাও থাকবে, আপডেট থাকবে, অ্যামেন্ডমেন্ট হয়ে গেল। তারপরে স্টেট গভর্নমেন্ট কী সেকশন দিল, স্টেট গভর্নমেন্ট কী করলো, স্টেট গভর্নমেন্ট তার করসপন্ডিং কী কী করেছিল, ডেভেলপমেন্ট কী ছিল, ওখান থেকে তার ভায়োলেশন বা ব্রিচ অফ কন্ট্রাক্ট কোথা থেকে শুরু হলো, এগুলো তো আমার হ্যাঁ ওই ক্রোনোলজি পরপর আমাকে সাজাতে হবে, টাইম টাইম। অর্থাৎ 2005-এর 15 আগস্ট বললেন শুরু হয়েছিল, উনি বলেছিলেন। তারপর একটা রুল হিসেবে কবে আসলো পেলাম, রুল থেকে কী কী ডেভেলপমেন্ট হলো, কিছু কিছু লোককে দেওয়া হলো। তারপরে গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টকে কী বললো, কী কী সেখানে মৌয়ে কী কী সার হলো, পিপিপি মডেলে কী কী হলো, হওয়ার পর স্টেট গভর্নমেন্ট কী করলো, স্টেট গভর্নমেন্ট কোথার থেকে আবার ভায়োলেশন করে বিএসকিপি আসলো বা আমাদের জায়গা দিয়েছিল, এই ডেভেলপমেন্ট হলো, দেওয়ার পর কবে থেকে আবার সে আবার নাকচ করে দিল বা আমাদের উচ্ছেদ শুরু করলো। এই পরপর ক্রনোলজিক্যালি আমার দরকার, নাহলে আমি বুঝতে পারবো না ও কোথার থেকে কোথাতে আমার ডেভিয়েশন হয়ে গেল, কোথার থেকে আমার ক্ষতিটা শুরু হলো বা তখন আমি পাচ্ছি না, এটা ক্লাস সুবিধা। এবার যখন আমি ড্রাফট দেবো তখন তো আমি ক্রনোলজি লিখবো না, তখন আমি ভাইটাল যেমন স্যার এই থেকে এই হয়েছিল, স্টেট গভর্নমেন্ট এই, সেন্ট্রাল গভর্নমেন্ট এই বলেছিলেন, তারপরে এই হলো, তারপরে দিয়েছে আপনার 5 ইয়ার্স এই হলো, 7 ইয়ার্স এই হলো, স্টেট গভর্নমেন্ট এই করে, তার থেকে ব্রিফ নিয়ে লিখবো। কিন্তু ক্রনোলজি সাজালে কি আমার বুঝতে হবে যে গতিটা কোন দিকে আছে, গভর্নমেন্ট ইন্টেনশন কী, বা কোথার থেকে আমার অ্যাকচুয়ালি আমরা সব সুযোগ সুবিধাগুলো আমি লস্ট করবো, সেটা আপনার বোঝার জন্য, লোককে বোঝানোর জন্য। যখন একটা অফিসারকে বোঝাবেন, ও তো অল্প সময় বোঝাতো, তখন আমার ক্রনোলজি বুঝতে হবে, এটা সবাই বোঝার দরকার নেই, যারা মেনলি লিডিং পার্টে থাকবেন বা আপনি যা বলবেন স্টাডি গ্রুপে, সবগুলো কালেক্টিভ করবে, এটা ভালো দিন। কারণ ওখানে তো ড্রাফটিং ইংরেজিতে দেবে না, তো ড্রাফটিংটা ইংরেজিতে হবে, তাকে সেভাবে লাগাতে হবে, তাকে বলে আর ভালো ড্রাফটিং দিয়ে কোনো কাউকে দেখিয়ে নেবেন। এত ভার্চুয়াল নিয়ে আমরা পড়ে আছি কেন, কী লাভ হয় আমি না, গুড মর্নিং গুড ইভিনিং করে, তার রিলেটেড পেটের সমস্যা আসে, জানে না চার্জশিট হলে কী লিখতে হবে, বা যা লিখলো তার চাকরিটাই বা হেভি পানিশমেন্ট। তো আমি বলি ওই পাথরটা নিয়ে লাভটা কি তোমার কাছে, ওই 2-4 জন লোক থাকে, 3 ট্যাঙ্ক, যেন বলছি না সবসময় ভাবতে হবে, না হলে এই আন্দোলন মারাত্মক কঠিন। সবসময় ভাবতে হবে যে আমার কী আইডিয়া দিতে হবে, কী দিলে হবে, কোন মেটেরিয়াল আছে জোগাড় করতে পারবো, সবসময় দিয়ে ওই কিছু লোক দেবে চুপচাপ ল্যাপটপ নিয়ে সারাদিন বসে মিটিং হয়ে যাও, কিছু বলে না, কোনদিন মুক্তি দেয় না,
খালি বসে যে মাইনিউট বানায়, প্ল্যানিং বানায়, ফোর্থকামিং কী প্রোগ্রাম হবে ভাবে, তার থিঙ্ক ট্যাঙ্ক, তো চুপচাপ থাকে, তার মধ্যে কথা বলে না, জানবেনও না কী হচ্ছে। তো সেই লোক দরকার আমার, যে থিঙ্ক ট্যাঙ্ক, যারা ওই রেলের রুল, আপনার ওই রিলেটেড রুলস পেপার্স, কোনটা আরটিআই করলে কি, আরটিআই আবার করার কায়দা আছে, আরটিআই করে দিলেই আপনার সংসদ তথ্য দেবেন, ও তো সবসময় স্কিপ করতে থাকবে। তা আরটিআই কীভাবে করবেন, এখন আবার তো রেস্ট্রিকশন হচ্ছে 500 রুলস, তারপর গভর্নমেন্ট আরও চেঞ্জ করেছে, হ্যাঁ, তখন সব কিছু মানে স্কিপ করে যায় গভর্নমেন্ট। তো আপনি সেই আরটিআই ড্রাফট কীভাবে করতে হবে, সেইভাবে সেই লোক দরকার, সেই জন্য এডুকেটেড টিম দরকার, বেশি লোক হতে হবে, স্টাডি গ্রুপে খুব কম লোক থাকবে। তা আপনি যাই কাজই করুন, আপনি পুরোহিত হন তাহলে একটা দরকার, নাহলে আপনি কালকেও বন্ধ করতে হবে, এখন তো আবার অনেক লড়াই এসে গেছে, যে কোনো লোক হতে পারছে। তো একত্রিত হওয়াটা যাই কিছু করেন করতে হবে। আরেকটা কথা যেটা বলি, যে লড়াই আমাদের জন্ম থেকে লড়াই, যখন আমরা জন্মগ্রহণ করিনি ভিতরে ছিলাম, বাইরে বেরোনোর জন্য লড়াই ছিল, বাইরে যখন বেরোলাম লড়াই হলো কখন দাঁড়াবো, কখন খাবারটা আসবে, এবার শিখলাম, এবার স্কুল যাওয়ার লড়াই, মানে শেখার লড়াই, তারপর চাকরির লড়াই, তারপর সে বিয়ে পেলাম, চাকরি হলো, চাকরি পেয়ে চাকরি রাখার জন্য লড়াই, তারপর শেষে হলো মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে সারা জীবনটাই লড়াই। কতদিন করবো, হ্যাঁ লড়াই করতে হবে, আপনি চাকরি এবার এখন লড়াই করছেন ওটা পাওয়ার জন্য, পাওয়ার পর রাখার জন্য লড়াই করতে হবে, নাহলে একেবারে আবার শেষ হয়ে যাবে, কারণ গভর্নমেন্ট নিয়ে শোনো, লড়াই সবসময় করতে হবে, আর লড়াই না থাকলে আপনি বাঁচতে হবে, লড়াইতে থাকতে হবে, ব্যাস। ঠিক যেখানেই থাকুন আপনি লড়াই না করলে আপনি মৃত্যু ওই জড় পদার্থের মতো থাকবেন, সমাজ কোনো কাজে আসবে না, আপনার নিজেও হবে না, কারো হবে না। লড়াই চাই, সবসময় বাঁচবে, লড়াই চাই, আর লড়াই করেই বাঁচবে, আর লড়াই করলে আমরা। শুনলেন তো, আপনি যে রাজনীতিই করুন না কেন, আজকে আপনাদের আমাদের অস্তিত্ব রক্ষার তাগিদে, আমাদের জীবন জীবিকার তাগিদে আমাদেরকে একটা ছাতার তলায় আসা খুবই প্রয়োজন। একটা ছাতা, একটা বৃহৎ শক্তি, একটা বৃহৎ সংগঠন ছাড়া আন্দোলনকে পরিপূর্ণ রূপ দেওয়া খুব শক্তসাধ্য ব্যাপার। ভিএলই, আমাদের এই ভিএলই সমাজ, ভিএলই পরিবারের বন্ধুরা এতদিন ধরে বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছেন, কিন্তু সেই চেষ্টা খানিকটা ফলপ্রসূ হয়েছে, খানিকটা হয়নি। তাই থেমে থাকলে তো চলবে না বন্ধু। সুমনের ভাষায় বলতে হয়, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে।